কাল ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ আগের দিন ডাকসুর প্রার্থীদের ফেসবুক আইডিতে সাইবার হামলার হিড়িক, নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত প্রশাসন। ডাকসুতে একটা চমৎকার একটা ইলেকশন মাধ্যমে তাদের নেতৃত্ব তারা তৈরি করবে। আগামীকালকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা দীর্ঘদিনের এই পরিশ্রমে যে পথ অতিক্রম করে এসেছি তার একটি চূড়ান্ত ফলাফল দেখতে পাবো। রাজনৈতিক দলগুলোর দ্বিধা বিভক্ত বক্তব্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সতর্কবার্তা তারেক রহমানের। দ্রুত নির্বাচনী সমাধান। উত্তাল নেপাল, ফেসবুক সহ সামাজিক মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে পার্লামেন্ট ভবনে ছাত্র জনতার হামলা, গুলিতে ১৯ জন নিহত, কারফিউ জারি। সেনাবাহিনীর বিরুদ্ধে স্বার্থান্বেষী মহলের প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ, মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সেনা সদরের। মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। চাপ দিয়ে ৪ বার বদলানো হয়েছিল আবু সাইদের ময়না তদন্ত রিপোর্ট। চানখারপুলে গুলির নির্দেশদাতাদের নাম জানালেন এসআই আশরাফুল। কয়েকজন পুলিশ গুলি করা থেকে বিরত থেকেছেন। তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে গালাগালি করেছেন অকথ্য ভাষায়, তাদেরকে হুমকি দিয়েছেন চাকরি থেকে বের করে দেওয়ার। এবার শারদীয় দুর্গোৎসবে ৩৩,০০০ মণ্ডপে থাকবে সার্বক্ষণিক প্রহরা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জনের আহ্বান। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে, কাল আরব আমিরাতে পর্দা উঠছে এশিয়া কাপের ১৭তম আসরের। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান হংকং। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। রাত পোহালেই ডাকসুর ভোট গ্রহণ, এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসও পাওয়া যাচ্ছে। ভোট উৎসবে নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ। সোমবার রাত থেকেই নিয়ন্ত্রিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের চলাচল। বিশ্ববিদ্যালয়ের ৮টি প্রবেশ পথে পুলিশের উপস্থিতি সবখানেই, বন্ধ সবগুলো পথ। কেবলমাত্র বৈধ আইডি কার্ডধারীরাই ঢুকতে পারছেন ক্যাম্পাসে। পূর্বের ঘোষণা অনুযায়ী ভোটের আনুষ্ঠানিকতা শেষ হয়ে বুধবার পর্যন্ত এমন সিলগালাই থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রচার প্রচারণা ছিল না, তাই দিনভর ক্যাম্পাস ছিল অনেকটাই নীরব। কমিশন জানিয়েছে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭০ জন প্রার্থী। এছাড়াও ১৮টি হলে প্রতিটিতে ১৩ পদের বিপরীতে হল সংসদে লড়ছেন ১,০৩৫ জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ৩৯,৮৭৪ জন শিক্ষার্থীর রায় নিতে প্রস্তুত মোট ৮টি ভোট কেন্দ্র। পোলিং অফিসাররা সকাল ৭:৩০টায় গণমাধ্যমের সামনে ব্যালট বাক্স খুলে দেখানোর পর করে দেয়া হবে সিলগালা। ডাকসু দীর্ঘদিন পরে হওয়ার কারণে এটাকে ছাত্রছাত্রীরা একটা গ্রেট অপরচুনিটি মনে করছে, যে আমাদের একটা সুযোগ, বাংলাদেশে দীর্ঘদিন গণতন্ত্রের চর্চা নেই, সেই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে ডাকসুতে একটা চমৎকার একটা ইলেকশন মাধ্যমে তাদের নেতৃত্ব তারা তৈরি করবে। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ১৯টি টিম। সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রায় ২১০০ পুলিশ ও স্ট্রাইকিং রিজার্ভ নিয়োজিত থাকবে, জানান ডিএমপি কমিশনার। ফুড পেট্রোল বহাল আছে, মোবাইল পেট্রোল বহাল আছে। আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি। বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম নিয়োগ করব, ক্রাইম সিন ম্যানেজমেন্ট করব। ডিবি সাদা পোশাকে নিয়োজিত থাকবে। আরসোএ গেট স্থাপন করা হবে, সিসি ক্যামেরা, মনিটরিং সেল করা হবে, স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। সব মিলিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখছি, মানুষের শুভ বুদ্ধির উপরে
আমরা আস্থা রাখছি ব্যাপক যে জনসমর্থন আমাদের এই কর্মযজ্ঞে আছে, বিশেষ করে শিক্ষার্থীদের যে ব্যাপক আগ্রহ আছে তাকে ভিত্তি হিসেবে নিয়েছি। আমরা পুরোদস্তুর আশাবাদী যে আগামীকালকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা দীর্ঘদিনের এই পরিশ্রমে যে পথ অতিক্রম করে এসেছি তার একটি চূড়ান্ত ফলাফল দেখতে পাবো। বিকাল 4টা পর্যন্ত চলবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গণনা হবে 14টি মেশিনে, যেগুলো ঘন্টায় 5 থেকে 8,000 ব্যালট গণনায় সক্ষম। গণনা শেষে পূর্ণাঙ্গ ফল ঘোষণা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে সহকর্মী শামীম রেজা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। যাচ্ছি তার কাছে। শামীম, ক্যাম্পাসে নিরাপত্তার জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। হ্যাঁ শাওন, আসলে রাত পোহালেই সকাল 8টা থেকেই তো সেই বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। আর ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আজ রাত 8টা থেকেই আসলে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ক্যাম্পাসের প্রবেশের যে 8টি গেট বা 8টি প্রবেশ পথ, সব প্রবেশ পথেই ইতিমধ্যে পুলিশ সহ আসলে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সেখানে যারা ভেতরে আসতে চাচ্ছেন তাদের সবারই আসলে পরিচয় নিশ্চিত করে তারপরেই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এবং একটু যদি দেখাতে চাই, আসলে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে কিছুক্ষণ পরই আসলে পুলিশের টহল দল, র্যাবের টহল দল, এমনকি আমরা সোয়াটকেও দেখেছি এখানে, তারা অবস্থান করছেন যাতে আগামীকাল কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, কোনো নির্বাচন ঘিরে কোনো শঙ্কা তৈরি না হয়। তার সব প্রস্তুতি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ে রেখেছেন। এবং আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথেও আসলে কথা বলেছি। এখন রাত 10টা বাজলেও আমরা পুরো ক্যাম্পাস জুড়েই আসলে অন্যান্য দিনের তুলনায় ক্যাম্পাস জুড়েই আসলে শিক্ষার্থীদের পরিমাণটা আমাদের কাছে মনে হয়েছে যে অন্যান্য দিনের তুলনায় বেশ বেশি। শিক্ষার্থীরা আসলে ক্যাম্পাস জুড়েই ঘুরে বেড়াচ্ছেন। বলাই যায় যে তারা আসলে নির্বাচন ঘিরে আসলে খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত, এবং তারা বলছে আসলে যে একটি সুষ্ঠু পরিবেশে তাদের জীবনের প্রথম ডাকসু ভোটটা তারা দিতে চান। এবং সব মিলিয়ে আসলে নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনও বলছে যে আগামীকাল নির্বিঘ্ন ভোট সম্পন্ন করতে যত প্রস্তুতি নেওয়া দরকার ইতিমধ্যেই তা সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ধন্যবাদ শামীম আপনাকে। ডাকসু নির্বাচনের ঠিক আগের দিন হঠাৎ উদ্বেগ ক্যাম্পাস জুড়ে। প্রায় সকল প্রার্থীর ফেসবুক আইডিতে ক্রমাগত চলছে সাইবার হামলা। এরই মধ্যে নিষ্ক্রিয় অনেক আইডি। এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থীরা। অন্যদিকে প্রার্থীতা ফিরে পেতে জুলিয়াস সিজারের করা রিট খারিজ করেছেন আদালত। রাত পোহালেই ডাকসু নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবারের নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন সাজ রব। এবারের ডাকসু নির্বাচন শুরু থেকেই ছিল বেশ উৎসবমুখর। বড় কোনো শঙ্কা ছিল না, হয়নি কোনো অপ্রীতিকর ঘটনাও। তবে ভোটের ঠিক একদিন আগে উদ্বেগ ছড়ায়। সকাল থেকে একের পর এক প্রার্থীদের ফেসবুকে চলতে থাকে সাইবার হামলা। নিষ্ক্রিয় হয়ে যায় ছাত্রদল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপিজিএস সহ বেশ কয়েকজনের ফেসবুক আইডি। ক্রমাগত সাইবার হামলার অভিযোগ করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটও। নিরাপত্তার স্বার্থে আইডি নিষ্ক্রিয় করে রেখেছেন অনেকে। এ নিয়ে এক ব্রিফিংয়ে ছাত্রদল জানায় একটি গোষ্ঠী সরাসরি মোকাবেলা করতে না পেরে সাইবার হামলা চালাচ্ছে। ব্যালটের মাধ্যমে শিক্ষার্থীদের জবাব দেওয়ার আহ্বান জানান তারা। সাইবার হামলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরাও। আমার আইডিটি 11:30টার দিকে ডিসেবল করা হয় সাইবার অ্যাটাকের মাধ্যমে। বারংবার চেষ্টা করছি কিন্তু পুনরুদ্ধার সম্ভব হচ্ছে না। একবার পুনরুদ্ধার হয় আবার লক হয়ে যায়। একইভাবে আমাদের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদ, তার আইডিটি ভেরিফাইডও না, কিন্তু তার আইডিটিও একই অবস্থা, ডিসেবল হচ্ছে। যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে, যারা এই প্রপাগান্ডাকে বেছে নিতে চায়, সাইবার বুলিং করে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায়, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা আগামীকাল 9 সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে
তার জবাব ইনশাআল্লাহ আপনারা দেবেন, সেটা আমরা বিশ্বাস করি। প্রার্থীদের ফেসবুক আইডিতে সাইবার হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আরেক ভিপি প্রার্থী উমামা ফাতেমা। বলেন, ভোটারদের নিরুৎসাহিত করতেই এই অপচেষ্টা। ভোটারদের ভোট কেন্দ্রে আসতে নিরুৎসাহিত করার জন্য এই ধরনের একটা গম্ভীর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে একান্ত অনুরোধ জানাই যে আপনারা প্রার্থীদের, সকল প্রার্থী যারা আছেন তাদের আইটি নিরাপত্তা বা আইডি নিরাপত্তার জন্য দ্রুত তাদেরকে একটা আইটি সহায়তা প্রদান করুন। এদিকে ডাকসুর ভিপি পদে প্রার্থিতা ফিরে পেতে আবারও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জুলিয়াস সিজার তালুকদার। তবে তার রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। আমি যে আদেশটা দিয়েছে আমি সেটার প্রেক্ষিতে আমি আপিল করব এবং আমার প্রতিপক্ষ আইনজীবীরা যে তথ্য এখানে উপস্থাপন করেছেন সেটি অসত্য ছিল। আমি বিশ্বাস করি যে যেখানে রাষ্ট্র বিপন্ন থাকে, রাষ্ট্রর অব্যবস্থাপনা থাকে, সেখানে ন্যায় বিচার সব জায়গায় পাওয়া যায় না। সোমবার ভোর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গোটা ক্যাম্পাসে। আর মাত্র কয়েক ঘন্টা এরপরই এই রকম 810টি বুথে ভাগ্য নির্ধারণ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কে হবেন ডাকসুর নতুন ভিপি, জিএস কিংবা এজিএস, সেই উত্তেজনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গোটা বাংলাদেশ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জনগণকে বাইরে রেখে রাজনৈতিক দলগুলো নিজেরাই কথা বলতে থাকলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে। দীর্ঘ 8 বছর পর ঠাকুরগাঁয়ে বিএনপি সম্মেলনে এমন সতর্ক বার্তা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে প্রস্তাবিত গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। অনুষ্ঠানে দলের মহাসচিব বলেন, সংস্কার শেষ করে অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়াই সবচেয়ে বড় বিকল্প। পার্থসারথীকে সঙ্গে নিয়ে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। চলছে ভোট, প্রার্থী সব একই দলের, সারিবদ্ধ ভোটারদের মধ্যে উৎসব মুখর পরিবেশ। উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে দেখা মিলল এই দৃশ্যের, যার অবতারণা ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে। তৃণমূল পর্যায়ে রাজনৈতিক দলের জেলা নেতৃত্ব নির্বাচন করেন প্রায় 800 কাউন্সিলর। দিনের শুরুতে এই কাউন্সিলের উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়েরই ভূমিপুত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে পর্দা উঠে প্রায় 8 বছর পর বিএনপির কাউন্সিলের, যেখানে যোগ দেন ঠাকুরগাঁওয়ের 5টি উপজেলা ও 3টি পৌরসভার কাউন্সিলর ডেলিগেট সহ প্রায় 4500 নেতাকর্মী। দ্বিতীয় অধিবেশনে বিএনপি মহাসচিব বলেন, যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করেছে, তারাই আবারও গণতন্ত্রকে হত্যার চক্রান্ত করছে। বাংলাদেশের সেই শত্রুরা যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে, আধুনিক বাংলাদেশের উপকার শহীদ জিয়া রহমান সাহেবকে হত্যা করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে বারবার, সেই চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র করছে। বন্ধুগণ, প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর দ্বিধা বিভক্ত বক্তব্যে দেশে অনাকাঙ্ক্ষিত অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। যদি রাজনৈতিক দলগুলো একটি জায়গায় বসে আলোচনার পরিবর্তে, একটি সিদ্ধান্তের পরিবর্তে, জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি, তাহলে যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে। সংস্কার কমিশনের যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, জনগণের সিদ্ধান্তের উপর তা ছেড়ে দেওয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কোথাও হয়তো কেউ কোনো কিছু করার চেষ্টা করছে, যার মাধ্যমে জনগণের সেই প্রস্তাবিত গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রা ব্যাহত হতে পারে। শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিকের কাছে আমার আহ্বান, আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। যে কোনো মূল্যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। এমন কোন পরিস্থিতিতে বা এমন কোন পদ্ধতি আমরা অনুসরণ করব না, যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয়। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে 31 দফার আলোকে দেশকে সামনে এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কাউন্সিল যে কোনো রাজনৈতিক দলেরই স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু বিগত সময়ে নানান বাধা বিপত্তি আর নিপীড়নের মুখে সেই স্বাভাবিক কাজটাই অস্বাভাবিক, কঠিন সাধ্য আর দুরূহ হয়ে পড়েছিল বিএনপির জন্য। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে দলটি জেলা ও উপজেলা পর্যায়ে আবারও কাউন্সিলে ফিরেছে। আর ঠাকুরগাঁও জেলা বিএনপির কাউন্সিল এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন দলটি ফেব্রুয়ারিকে নির্বাচনের সম্ভাব্য সময় ধরে এগুচ্ছে। আর তাই এই কাউন্সিলের মধ্য দিয়ে বিএনপির তৃণমূলের নেতৃত্বই কেবল নিশ্চিত হবে না, বরং নির্বাচনের প্রস্তুতি হিসেবেও দলটি এগিয়ে যাবে এমন প্রত্যাশা তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঠাকুরগাঁও। দেশের বাইরের একটি খবর, ছাত্র জনতার বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে পর্যন্ত প্রাণ গেছে অন্তত 19 জনের, আহত কয়েকশো। সরকারের দুর্নীতি এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ 25টির মতো সামাজিক মাধ্যম বন্ধের প্রতিবাদে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। এতে যোগ দেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষও। অবরোধের সঙ্গে হামলা করা হয় পার্লামেন্ট চত্বরে। আন্দোলনকারীদের দমাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, জারি করা হয়েছে কারফিউ। জলকামান থেকে ছোড়া পানিতে ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনকারীরা। তবে কিছুক্ষণ পরেই কয়েকগুণ শক্তিতে আবারও রুখে দাঁড়ান নিরাপত্তা বাহিনীর সামনে। টিয়ার গ্যাস কিংবা বুলেট, কোনো কিছুকেই যেন বাধা মানছেন না নেপালের বিক্ষোভকারীরা। এক পর্যায়ে পার্লামেন্ট চত্বরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। বিভিন্ন স্থানে ধরিয়ে দেন আগুন, চালানো হয় ভাঙচুর। একই চিত্র প্রেসিডেন্টের সরকারি বাসভবন, ভাইস প্রেসিডেন্টের বাসভবন, সিংহদরবার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও। গেল বৃহস্পতিবার ফেসবুক, এক্স, ইউটিউব এবং ইনস্টাগ্রাম সহ 25টির মতো সামাজিক মাধ্যম বন্ধ করে সরকার। কর্তৃপক্ষের দাবি, নেপালের নিয়ম মেনে এসব সোশ্যাল সাইটগুলোকে নিবন্ধন করতে বলা হয়, কিন্তু নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানগুলো তা করেনি, ফলে বন্ধ করা হয়েছে এগুলো। তবে আন্দোলনকারীদের দাবি, সরকারের দুর্নীতি নিয়ে সমালোচনা করা হয় এসব সামাজিক মাধ্যমে, ফলে বন্ধ করা হয়েছে এসব সাইট। ছোট থেকে বড় সব ধরনের ব্যবসার জন্য আমরা নির্ভর করে সোশ্যাল সাইটগুলো, তাই এগুলো বন্ধ করলে বড় ক্ষতির মুখে পড়ব আমরা। বিভিন্ন সংবাদের জন্য ফেসবুকের উপর নির্ভরশীল আমরা। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় কারফিউ। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখক। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুয়াটারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন, কাঠমান্ডুতে 17 ও ইটাহারিতে 2 জন সহ মোট 19 জন নিহত, 4 শতাধিক মানুষ আহত হওয়ায় নৈতিক কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছেড়েছেন লেখক। এর আগে নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা ও বিশ্বপ্রকাশ শর্মা দলীয় কার্যালয়ের বৈঠকে তার পদত্যাগ দাবি করেন। তখন দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন লেখক নিজে। মুক্তিযোদ্ধাদের অপমান করে কোনো মব সৃষ্টি করা যাবে না। মব সহিংসতা দমনে সেনাবাহিনী কাজ করছে এবং ভবিষ্যতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে সেনা সদর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী, নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশে কাজ করবে, তবে এখনো কোনো নির্দেশনা পায়নি তারা। সম্প্রতি টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলাসহ বেশ কিছু মব সন্ত্রাস নিয়ে সমালোচনা চলছে দেশ জুড়ে। সোমবার দুপুরে সেনা সদর আয়োজিত সংবাদ সম্মেলনে মব সন্ত্রাস দমনে সেনাবাহিনীর অবস্থান আবারও স্পষ্ট করা হয়। সিভিল এইড টু পাওয়ার অনুযায়ী কোথাও মবের তথ্য পেলেই সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেয়। কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। যেখানে যখন মব হয়েছে সাথে সাথে সেনাবাহিনী দ্রুততম সময় সেখানে পৌঁছে সেটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে। কয়েকটি জায়গায় যেখানে আমাদের বিলম্ব হয়েছে সেটা আমাদের যে সোর্স থেকে ইনফরমেশন পেতে আমাদের বিলম্ব হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার বিষয়ে সেনা সদর জানায়, সেনাবাহিনী দেশের কোনো দলের নয়। দেশের বাইরে থেকে গুজব বা প্রোপাগান্ডা চালানো হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, পাশাপাশি জনগণও এর জবাব দেবে বলে প্রত্যাশা তাদের। আমরা কিন্তু এই দেশেরই সন্তান, সেনাবাহিনী কিন্তু বাইরের থেকে কেউ আসেনি। সো দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা যেখানে কাজ করছি
সেই দেশের মানুষই যদি আমাদের বিরুদ্ধাচার করে, আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কিছু বলে থাকে, তাহলে এর বিরুদ্ধে সরকার এবং জনগণ তারাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী, নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা মেলেনি। এদিকে নিষিদ্ধ দলের মিছিলের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে বলেও জানানো হয়। আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলেন, ডাকসু নির্বাচনের সঙ্গে বাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। তৎকালীন এডিসি আক্তারুলের নির্দেশে জানখারপুলে গুলি চালানো হয়। এর আগে শাহবাগ থানায় এসে গুলি চালাতে নির্দেশ দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও যুগ্ম কমিশনার সুদীপ কুমার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে তথ্য জানিয়েছেন এসআই আশরাফুল। একই দিন ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদের ময়নাতদন্তকারী চিকিৎসক ডাক্তার রাজিবুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যু হয় আবু সাইদের। তবে চাপ প্রয়োগ করে তার দেয়া প্রথম রিপোর্ট 4 বার বদলানো হয়। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সোমবার সাক্ষ্য দিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক ডাক্তার রাজিবুল ইসলাম। তিনি জানান, প্রথম রিপোর্টে লেখা ছিল গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণেই মারা গেছেন আবু সাইদ, কিন্তু নানামুখী চাপ প্রয়োগে সে রিপোর্ট 4 বার পরিবর্তন করতে বাধ্য করা হয়। সাক্ষী স্পষ্ট করেন, প্রথম রিপোর্টই ছিল সঠিক। তার পোস্টমর্টম পরপর 4টা পোস্টমর্টম নেওয়া হয় নাই। পরবর্তীতে তার বক্তব্যকে পরিবর্তন করে বাধ্য করা হয়েছিল। 3 জন সাক্ষ্য ব্যক্তির নাম, উনি আসামির নাম বলেছেন। এই 3 জন ব্যক্তি মূলত তাকে এটা প্রেশারাইজ করে এটা পরিবর্তন করিয়েছে। তাতে কর্তৃপক্ষের নির্দেশের কথা বলেছেন, নেত্রীর কনসার্নের কথা বলেছেন। এদিকে ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্যে উঠে আসে চানখারপুলে গুলি চালানোর ঘটনা হয়েছিল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে। এমনটাই জানান এসআই আশরাফুল। বলেন, ঘটনার দিন চাইনিজ রাইফেল ও পিস্তল দিয়ে গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন এডিসি আক্তারুল। এরই প্রেক্ষিতে কনস্টেবল সুজন, নাসিরুল সহ কয়েকজন টার্গেট করে গুলি চালায়। এই সময় কনস্টেবল অজয় চাইনিজ রাইফেল দিয়ে গুলি না করায় তার হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তা সুজনকে দেন এডিসি আক্তারুল। পরে সুজন শুয়ে বসে টার্গেট করে গুলি চালায়। এ সময় তাদের গুলিতে কয়েকজন সেখানেই নিহত হয়। উনি সহ কয়েকজন পুলিশ গুলি করা থেকে বিরত থেকেছেন। তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে গালাগালি করেছেন অকথ্য ভাষায়, তাদেরকে হুমকি দিয়েছেন চাকরি থেকে বের করে দেওয়ার। ইস্যু করা হয়েছিল 40টি, কিন্তু এরও অতিরিক্ত বুলেট পুলিশ অফিসাররা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সাথে করে নিয়ে গিয়েছিল। যে বুলেটগুলো দিয়েই গুলি করা হয়েছে, গুলি শেষে, হত্যাকাণ্ড শেষে আবার সেই পরিমাণ গুলি জমা দেওয়া হয়েছে যাতে প্রমাণ না করা যায়। এদিকে তদন্ত সংস্থার কাছে দেয়া বদরুদ্দিন উমরের জবানবন্দি ট্রাইব্যুনালের সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য আবেদন করা হবে বলেও জানায় প্রসিকিউশন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। এবছর দুর্গাপূজায় নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, যারা দুষ্কৃতিকারী তারা শুধু পূজা নয়, সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করবে। তাদের কোনো দল মত নেই। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পূজা মণ্ডপ ঘিরে মেলায় মদ গাঁজার আড্ডা বসতে দেয়া হবে না। মণ্ডপে 24 ঘণ্টা কমিটি ও আনসারের সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা দেয়া হবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে 28 সেপ্টেম্বর। এবার সারা দেশে প্রায় 33,000 পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে। পূজার সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতাদের নিয়ে সচিবালয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, এবার সারা দেশে মণ্ডপের নিরাপত্তায় শুধু আনসার সদস্যই থাকবেন 3 লাখ। দায়িত্ব পালন করবে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে একটি অ্যাপস তৈরি করা হয়েছে। এর মাধ্যমে যে কোনো অপ্রীতিকর ঘটনার সাথে সাথে জানানোর সুযোগ থাকবে। দিনে 3 জন করে মনে হয়, আর রাত্রে 4 জন করে লোক। 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আর আমাদের থেকে আনসারের
সদস্য আমার সদস্যরাও থাকবে এবং তারাও এই 24 ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো ধরনের কোনো রকমের কোথায় সমস্যা না হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন দুর্গাপূজায় কোনো ধরনের নাশকতার আশঙ্কা করছে না পূজা উদযাপন কমিটি। বলেন পূজাকে কেন্দ্র করে মণ্ডপের আশেপাশে কোনো মেলা বসতে দেয়া হবে না। পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। বাট ওই ছোটোখাটো 2-1টা দোকান থাকতে পারে। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে। দুর্গাপূজায় সন্ধ্যা 7টার আগেই প্রতিমা বিসর্জন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 7টার আগেই যেন বিসর্জনটা শেষ করতে পারে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছে আন্তর্জাতিক গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী 6 শিক্ষার্থী। বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। বৈঠকে 6 শিক্ষার্থীর কাছ থেকে তাদের অভিজ্ঞতা শোনেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য খুবই ইতিবাচক ঘটনা। মেধাবীদের বিশ্বমণ্ডলে তুলে ধরতে এবং আরও উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা করা যায় সেসব খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। এ সময় অলিম্পিয়াড কমিটির কাছে তাদের অভিজ্ঞতা কর্মপরিকল্পনা জানতে চান প্রধান উপদেষ্টা। বৈঠকে উপস্থিত শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ ছিলেন। সরকারের যে অবকাঠামো আছে তাতে সকল সাংবাদিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এর জন্য সরকারি ও বেসরকারি সমন্বয় দরকার বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সঙ্গে ডিআরইউ এর চুক্তি স্বাক্ষরিত হয়। মাহফুজ আলম বলেন, সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কিছু সহযোগিতা করে চলেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যুক্ত থাকায় সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন দুরূহ উল্লেখ করে মাহফুজ আলম বলেন, আরও সময় পেলে এই আইন বাস্তবায়নের চেষ্টা করবেন। সাংবাদিকতা সুরক্ষা আইন যেটা সংস্কার কমিশন প্রস্তাব করেছে, এটা করে যাওয়ার ইচ্ছা আমার আছে। নাইট ওয়েজ বোর্ড বাস্তবায়নের করার ইচ্ছা আছে, কিন্তু এটা এতটাই জটিল একটা প্রক্রিয়া, বিভিন্ন মন্ত্রণালয় আসলে এটার সাথে সম্পৃক্ত। তো এটা এই সময়টুকু আমি যদি পাই, আরো যে সময় দরকার আসলে এই পুরো প্রক্রিয়াটা শেষ করার জন্য, হয়তো আমি করে দিয়ে যেতে পারবো। আর যদি নাও করে দিতে পারি, তাহলে হয়তো আমি একটা পর্যায় পর্যন্ত রেখে দিয়ে যাবো। পরবর্তী যারা তাদের কাছ থেকে আপনারা আশা করি এটা বুঝিয়ে নেবেন। রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আদেশ দেন। এ সময় তার বিরুদ্ধে সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ আনেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সোমবার বিকেলে আদালতে হাজির করা হয় সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খানকে। মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড না চেয়ে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। সংক্ষিপ্ত শুনানি ষেষে আবু আলম শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মঞ্চ ৭১ নামের একটি সংগঠনের ব্যানারে সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করেছিলেন সাবেক এই সিনিয়র সচিব। এই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। ২০১৮ সালের নির্বাচন থেকে ২০২৪ সালের নির্বাচনের সময় উনি বিভিন্নভাবে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে এই নির্বাচনটাকে সফল করার জন্য তিনি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এছাড়াও যে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর তিনি বিভিন্ন টক শোতে এবং বিভিন্ন ধরনের মিডিয়াতে এই ফ্যাসিস্ট হাসিনার পক্ষে উনি সাফাই গিয়েছেন এবং বক্তব্য রেখেছেন। এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। এদিন আদালতে কোনো জামিন শুনানি হয়নি বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। বিজ্ঞ আদালতে উপস্থিত হয়েছিলাম। বিজ্ঞ আদালত আমরা আসামির পাওয়ার এবং পিটিশন রেডি করেছিলাম। ইন দ্য মিন টাইম বিজ্ঞ আদালত অর্ডার পাস করেছেন, আসামিকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেছেন। হ্যাঁ, এবং পরবর্তীতে আমরা জামিন শুনানি করব এবং আবার নতুন করে আমরা আবার জামিন পিটিশন দিব। রোববার রাতে শাহবাগ থানার সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় রাজধানীর ইস্কাটন থেকে আবু আলম শহীদ খানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই মামলায় এর আগে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে গ্রেফতার করা হয়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।
জুরাইন কবরস্থানে মা বাবার সমাধিতে দাফন করা হলো দেশের বাম তত্ত্বচর্চার মহিরুহ গবেষক ও লেখক বদরুদ্দিন উমরকে। এর আগে সকাল 10:15টার দিকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। সেখান থেকে 1:15টায় জানাজার জন্য নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। শ্রদ্ধা জানাতে আসা সবাই বলেন, এমন প্রথিতযশা ব্যক্তিত্বের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো দেশের। অনেকের কথায় উঠে আসে তার আপসহীন জীবনও। যে আদর্শকে জীবনভর লালন করেছেন, রেখে যাওয়া সেই আদর্শের অনুসারীদের স্লোগানে শুরু হলো অন্তিম যাত্রার আগের শ্রদ্ধা জ্ঞাপন। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 10:15টায় মরদেহবাহী গাড়িতে আনা হয় বদরুদ্দিন উমরকে। 10:30টায় কফিনে তুলে নেওয়া হয় শ্রদ্ধা জ্ঞাপন মঞ্চে। বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীরা এ সময় শ্রদ্ধা জানাতে আসেন। অনেক বুদ্ধিজীবীর মতন তিনি তার মেরুদণ্ডকে অন্য কথা বন্ধক দেননি। বদরুদ্দিন উমর এদেশের সমাজ পরিবর্তনের চিন্তা করেছেন। আমরা 5ই আগস্ট একটা গণঅভ্যুত্থান করেছি, কিন্তু এটাকে একটা বিপ্লবী রূপ দিতে পারিনি। ফলে এটা পূর্ণ হবে যদি আমরা এই গণরাজনৈতিক ধারাকে শক্তিশালী করতে পারি। সে শক্তিশালী করবার প্রক্রিয়ায় উমর থাকবেন। ওনার চিন্তা চেতনার ধারক যারা আছেন তারা এগিয়ে আসবেন এবং ওনার যে শূন্যস্থান সে শূন্যস্থান পূরণে ভূমিকা রাখবেন। আমরা কিন্তু এক জায়গায় এক ছিলাম, সেটা হলো বর্তমান যুগ হলো পুঁজিবাদ থেকে সমাজতন্ত্র সাম্যবাদে উত্তরণের যুগ। বাংলাদেশের স্বৈর শাসনের উদ্ভবের কারণ বুঝতে গেলে বদরুদ্দিন উমরকে পড়তে হবে। সমগ্র জীবনটাকে উৎসর্গ করেছিলেন সামাজিক বিপ্লবের জন্য। ভবিষ্যতেও বাংলাদেশের তরুণ প্রজন্ম তার কাছে স্মরণ করবে বলে সে আশা ব্যক্ত করছে। সাধারণ মানুষের পক্ষাবলম্বী একটা জীবন ছিল। শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা। উনার সাথে সাথে ইতিহাসের একটা পর্ব শেষ হলো। উনি যেটা সত্য সেটাকে বলবার চেষ্টা করেছেন। বৈষম্য, অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন। উনি অনেক বড় একজন তাত্ত্বিক এবং ঐতিহাসিক হিসেবে ভূমিকা রেখেছেন। পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন বদরুদ্দিন উমরের জীবন নিয়ে। অসুস্থ অবস্থাতে উনি জ্ঞান চর্চার ভিতরেই গেছেন। বাচ্চাদের খুব ভালোবাসতেন এবং প্রত্যেকটা বাচ্চাদেরকে এবারে শেষ দেখার সময় উনি বলেছিলেন যে তোমাদের সবার সাথে আমার শেষ দেখা। বাট তখন উনি সুস্থ ছিলেন। অন্তিম বিদায় যে বিষাদের সুর, তার ছোঁয়া লাগে যেন প্রকৃতিতেও। মুষলধারে বৃষ্টিতেও চলে শ্রদ্ধা নিবেদন। 1:45টায় মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেখানে অনুষ্ঠিত হয় জানাজা। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় জুরাইন কবরস্থানে। সেখানে বেলা 3:30টার দিকে মা বাবার কবরে দাফন করা হয় বদরুদ্দিন উমরকে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। অধিকৃত পূর্ব জেরুজালেমে বন্দুকধারীদের হামলায় প্রাণ গেছে কমপক্ষে 6 ইসরায়েলের। গুরুতর আহত অন্তত 6 জন। নিরাপত্তা কর্মীদের ছোড়া পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে 2 বন্দুকধারীর। অভিযোগ, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা ছিল তারা। ঘটনার দায় কোনো গোষ্ঠী স্বীকার না করলেও অভিযানটিকে স্বাগত জানিয়েছে হামাস। এদিকে সহায়তাকারী ও মদতদাতাদের খুঁজে বের করে শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার স্থানীয় সময় সকালে জেরুজালেমের একটি বাস স্টপেজে সাবমেশিন গান দিয়ে হামলা চালায় 2 বন্দুকধারী। প্রাণ বাঁচাতে এদিক সেদিক ছুটতে থাকেন ইসরায়েলিরা। টার্গেট করা হয় বাস যাত্রী এবং পথচারীদের। ঘটনাস্থলে প্রাণ হারান বেশ কয়েকজন। অচেতন অবস্থায় পাওয়া যায় বেশ কয়েকজন গুলিবিদ্ধকে। উদ্ধার করা হয় কয়েকটি মরদেহ। তাদের মধ্যে অন্তত 3 জন ইহুদিদের ধর্মগুরু। পুলিশ জানিয়েছে অস্ত্রধারী 2 ব্যক্তি পশ্চিম তীরের বাসিন্দা। নিরাপত্তা কর্মীদের ছোড়া গুলিতে তাদের দুজনেরই মৃত্যু হয়েছে। কিছুই বুঝে উঠতে পারছি না। সত্যি খুব গুরুতর ঘটনা। ঈশ্বরকে ধন্যবাদ, আমি বেঁচে গিয়েছি। অনেক মানুষ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিল। আতঙ্কিত মানুষ সব দিকে ছুটোছুটি করছিল। এটা সহ্য করা যাচ্ছিল না। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তার। সেই সব গ্রামগুলিকে ঘিরে ফেলা হয়েছে যেখান থেকে সন্ত্রাসীরা এসেছিল। যারা সহায়তা করেছে এবং যারা তাদের পাঠিয়েছিল সকলকেই খুঁজে বের করব। আরও কঠোর ব্যবস্থা নেব। এর আগে হামলার পরপরই জরুরি নিরাপত্তা বৈঠক করেন বেনিয়ামিন নেতানিয়াহু। অনিক রহমান, যমুনা নিউজ।
সরকার বিরোধী আন্দোলনের কারণে অবশেষে বাতিল হয়েছে বাংলাদেশ নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচ। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে অস্থিরতা বিরাজ করছে নেপালে। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করেছে দেশটির সরকার, যার ফলে বিপাকে পড়ে বাংলাদেশ ফুটবল দল। অশান্ত পরিবেশের কারণে ম্যাচ ভেন্যু দশরথ স্টেডিয়ামে বাতিল করা হয় জামালদের আনুষ্ঠানিক অনুশীলন। এরপর প্রায় 1.5 ঘন্টা পর ইনডোর সেশন করেছে বাংলাদেশ। নিয়ম মেনে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন করেন দুই দলের অধিনায়ক ও কোচ। শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। আগামীকাল পর্দা উঠছে এশিয়া কাপের 17তম আসরে। তৃতীয়বারের মতো টি-20 ফরম্যাটে বসতে যাচ্ছে আসর। 8 দলের 19 ম্যাচের লড়াই শেষে এশিয়ান সেরার মুকুট পড়বে কারা, জানা যাবে 28 সেপ্টেম্বরের দুবাই ফাইনালে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় আফগানিস্তান হংকং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ 2025। মরুর বুকে প্রখর উত্তাপ পেরিয়ে আলো ঝলমলে মঞ্চে হবে টি-20 লড়াই। এই প্রথমবার 8 দল লড়বে এশিয়া কাপ শ্রেষ্ঠত্বের মিশনে। ট্রফির দিকে চোখ ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান প্রত্যেকেরই। কারা জিতবে দিন শেষে? কি থাকছে এবারের এশিয়া কাপের আদ্যপান্তে? এশিয়া কাপের আগের 16 আসরের 14টিই হয়েছে ওয়ানডে ফরম্যাটে। এই নিয়ে তৃতীয়বারের মতো টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। প্রতি গ্রুপ থেকে শীর্ষ 2 দল যাবে সুপার 4-এ। সেখানে প্রত্যেকেই একবার করে লড়বে একে অপরের সাথে। এরপর সেরা 2 দল খেলবে ফাইনাল। এই নিয়ে পঞ্চমবারের মতো এশিয়া কাপ হোস্ট করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। 2022 সালে টি-20 ফরম্যাটের সবশেষ এশিয়া কাপ আসর বসেছিল ইউএইর 2 শহর দুবাই ও শারজায়। পাকিস্তানকে হারিয়ে সেবার চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। এবারের আসরের 8 ম্যাচ হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। ফাইনাল সহ বাকি 11 ম্যাচ দুবাইয়ে। বাংলাদেশ গ্রুপ পর্বের 3টি ম্যাচই খেলবে আবুধাবিতে। টুর্নামেন্টে 3 বার ফাইনাল খেলা বাংলাদেশের এবারের প্রত্যাশা শিরোপা জয়। বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন। তবে গ্রুপ পর্ব পেরোতে শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো দলের বিপক্ষে লড়তে হবে লিটন তাসকিনদের। এবারের আসরের শুরুটা হচ্ছে মঙ্গলবার আফগানিস্তান হংকং ম্যাচ দিয়ে, যেখানে চেনা কন্ডিশন আর শক্তিমত্তায় অনেকটাই এগিয়ে আফগানরা। দুবাই পর্ব শুরু হবে একদিন পর ভারত আর সংযুক্ত আরব আমিরাত ম্যাচের মধ্য দিয়ে। আসরের সবচেয়ে বড় ম্যাচ 14 সেপ্টেম্বরের সুপার সানডেতে ভারত পাকিস্তান লড়াই। এবারের এশিয়া কাপের প্রাইজ মানিতেও থাকছে চমক। 2025-এ চ্যাম্পিয়ন দল পাবে প্রায় $3 লাখ। গত আসরের তুলনায় যা প্রায় 1.5 গুণ বেশি। প্রশ্ন একটাই, 8 বারের চ্যাম্পিয়ন ভারত, 6 বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, 2 বারের শিরোপা জেতা পাকিস্তান, নাকি নতুন কোনো দল পড়বে এশিয়ান সেরার মুকুট? রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।